আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 6 নম্বর পার্ট। আর তোমরা তো আর আগের মতো আমাকে সাপোর্ট করো না, সেরকম আগের মতো লাইক কমেন্ট কিছুই করো না। তো এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা যদি আমাকে সেই রকম সাপোর্টই না করো তো ভিডিও বানানোর আগ্রহ কেমনে থাকবে? তো আশা করছি এবার থেকে তোমরা আমাকে আগের মতোই সাপোর্ট করবা। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আঙ্কেলের মুখ থেকে কথাটা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। এটা আমি কি শুনলাম? সুইটি নাকি বিষ খেয়েছে? এটা কি সত্যি নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তার মানে সুইটি আগে যা আমাকে কিছু বলল সবকিছুই কি সত্যি কথা? আমি সবকিছু ফেলে তাড়াতাড়ি দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আমার জন্য বিষ খাবে, আমি এটা তো চিন্তাও করতে পারছি না। যত যাচ্ছি ততই যেন রাস্তা শেষ হচ্ছে না। হাসপাতালের ভিতরে ঢুকে দেখি আঙ্কেল আন্টি বসে কান্না করছে। ভিতরে তাকিয়ে দেখলাম 5-6 জন ডাক্তার মিলে সুইটির পেট থেকে বিষ বের করতে বিজি হয়ে গেছে। আমাকে দেখে আঙ্কেল বলল, আমার মেয়েটা সবসময় হাসি খুশি ভরপুর থাকতো, কিন্তু হঠাৎ করে আজকে কি হয়েছে ওর এটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে দৌড়ে রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। তারপর এই অবস্থা। কেন এমন করলো? আমরা কি ছিলাম না? আমাদের একবার কি এই কথা বলতে পারতো? আমি আঙ্কেলের পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, সব দোষ আমার আঙ্কেল। আমি ভাবি নাই ও এমন কিছু করে ফেলবে। আর তাছাড়া আমার কিছু করার ছিল না আঙ্কেল, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। আঙ্কেল বলল, বাবা তোমার কাছে হাত জোর করে বলছি, যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে বলো প্লিজ, কেন ও এমন করলো? আমি বললাম, আঙ্কেল আমি এই শহরে এসেছি কিছুদিন হলো, আমি জানতাম না ও এমন কিছু করবে। জানলে আমি নিজেই সরে যেতাম। ও তো আমার ছাত্রী, ওর সাথে কিভাবে আঙ্কেল? আঙ্কেল আমার হাত চেপে ধরে বলল, কি হয়েছে বলো আমাকে প্লিজ, আমি সবকিছু শুনতে চাই। আমি মনে করলাম এখন সবকিছু আঙ্কেলকে বলার দরকার, এজন্য এক এক করে ওনাকে সবকিছু বললাম। সবকিছু শুনে আন্টি আমার সামনে এসে ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, যদি আমার মেয়ের কিছু হয় না তাহলে তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম, তোমাকে দেখার আছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি তো কোনো ভুল করি নাই। আজকে কোনো ভুল না করেও মনে হচ্ছে খুব বড় একটা ভুল করে ফেললাম। এর মাঝে ডাক্তার বের হয়ে বলল, আপনার মেয়ে এখন সেভ আছে, চাইলে ওর সাথে দেখা করতে পারেন। আন্টি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ভিতরে চলে গেল। আন্টি যেতেই আমি আঙ্কেলকে বললাম, বিশ্বাস করেন নিজেকে যতটা সেফটি ভাবে দূরে রাখা যায় আমি তাই করছি। আমি আপনার মেয়েকে খুব সুন্দর করে বুঝিয়ে বলছি, কিন্তু ও আমার কথা শোনে নাই। এতে আমার কি করার আছে বলেন? তবে এখনো সুস্থ হয়েছে, আমি আপনাকে কথা দিচ্ছি আমি অনেক দূরে চলে যাব। আঙ্কেল রেগে চোখ লাল করে বলল, একবার আমার মেয়ে বিষ খেয়ে মরার মুখ থেকে ফিরে আসছে, আবার দ্বিতীয়বার যদি এমন কিছু হয় তোমাকে আমি ছাড়বো না। আমি বললাম, তাহলে আমি কি করব বলেন আপনি, আর কিভাবে আমি দূরে থাকবো? আঙ্কেল বলল, তোমার কথাটা আমি বুঝতে পারছি বাবা, তবে আমার মেয়েকে সবসময় আমি দেখছি ছেলেদের থেকে সবসময় নিজেকে দূরে সরিয়ে রাখছে। আমি প্রথমেই অনুমান করছি যে ও যাকে স্যার হিসাবে মেনে নিবে সে ওর জীবন সঙ্গী হবে, আর আমার কথাই ঠিক হয়ে গেছে। এখন তো তুমি একটা চাকরি করো, আমি চাই না আমার মেয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলুক। যেভাবে চলতে থাকে চলতে থাকুক, পরে আমি তোমার আম্মুর সাথে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? এই কথা বলে আঙ্কেল ভিতরে চলে গেল। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তবে উনি এইসব কি বলে গেলেন? আমি তো উনার কথা বিশ্বাসই করতে পারছি না। তবে উনিও চাই আমি উনার মেয়ের সাথে প্রেম করি। হায় আল্লাহ, এটা কি বলে গেলেন উনি? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তবে সুইটিকে যে আমি পছন্দ করি না এটা নয়, ওর মতো কিউট একটা মেয়ে জীবন থেকে হারিয়ে ফেললে সবকিছু হারিয়ে ফেলবো জীবন থেকে। এখন আঙ্কেলের কথা শুনে আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। একটু পর ভিতর থেকে আঙ্কেল আর আন্টি বের হয়ে আসলো। আন্টি এসেই বলল, আমার মেয়ের যদি আর কিছু হয় না তোমার খবর আছে। এখন আমার মেয়ের সাথে কথা বলো যাও, আর সবসময় ওকে হাসি খুশিতে রাখবে, এটাই চাই আমি। মা হিসাবে ওর খুশিটাই তো দেখতে পারবো নাকি? এই কথা বলে আন্টি আমাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিল।
ভিতরে যাওয়ার পর সুইটিকে দেখে তো আমি একদম ভয় পেয়ে গেলাম। ওর মুখটা কালো হয়ে গেছে। আমাকে দেখে ও আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর অবস্থা দেখে এখন আমার নিজেকেই নিজে বোকা দিতে ইচ্ছে করছে। ইস, কি অবস্থা হয়েছে ওর! কেন যে আমি ওকে না করতে গেলাম। আমি সুইটির কাছে গিয়ে বেডের নিচে বসে বললাম, তা কেমন আছো তুমি? সুইটি বলল, স্যার অনুরোধ করছি আপনি এখান থেকে চলে যান। আপনাকে দেখলে আমার অনেক কিছু করতে মন চাই, প্লিজ আপনি এখন এখান থেকে চলে যান। আমি বললাম, আমি চলে গেলে তুমি বুঝি খুশি হবে? সুইটি বলল, খুশি হব কিনা তা জানি না, তবে যাকেই মন চাই তাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপনি বলেন আমি এখন কি করব? আমি যে নিজের কাছেই হেরে গেছি। কাউকে ভালোবাসতে গিয়ে আমি হেরে গেলাম। ভাবিনি কখনো এমন কিছু হবে, কিন্তু হয়েই গেল। আমি সুইটির মুখে হাত দিয়ে বললাম, এত কথা বলতে তোমাকে আমি বলছি, একটু চুপ থাকতে পারো না? সুইটি বলল, কিভাবে আমি চুপ থাকবো বলেন? আপনার কাছে থাকলে আমি নিরাপদ থাকি, আর নইলে মন চাই। আমি বললাম, এইসব পাগলামো কেউ করে বলো? আমি কি মরে গিয়েছিলাম যে তুমি বিষ খেয়েছো? সুইটি বলল, জীবনে প্রথম কারো কাছে কিছু চেয়েছি, কিন্তু আফসোস সেটা পাইনি। এখন আপনি বলেন আমার কি করার আছে? চেয়েছি ভালোবাসা, পেয়েছি কষ্ট। হয়নি সুখের ঠিকানা, পেয়েছি শুধু মন ভরে কষ্ট। যার কাছে যেতে চেয়েছিলাম সে দূরে সরিয়ে দিল। আমি সুইটির হাত ধরে বললাম, আমি তোমাকে কি কখনো বলছি যে আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না? তোমার মতো কিউট একটা মেয়েকে না করলে নিজেকে খুব বড় অপরাধী মনে হবে, কিন্তু আমাকে তুমি সেই সময়টুকু দিলে না। আমার উপরের চেহারা দেখে তুমি বুঝে গেছো যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু ভিতরের মনটা তো একটুও বুঝলে না। আমি তোমার বাবার জন্য শুধু তোমাকে না করছি, আর এখন তোমার বাবা বলেছে যে তোমাকে না ছাড়ার জন্য। সুইটি আমার হাত ছড়িয়ে দিয়ে বলল, তো এখানে কি করেন? চলে যান এখান থেকে। আমার বাবা বলছে দেখে এখানে আসছেন, নইলে তো ঠিক আসতেন না। আমি বললাম, সরি সুইটি, প্লিজ মাফ করে দাও, আর ভুলেও এমন কিছু করব না। আমি সব সময় তোমার পাশে আছি। খপ করে সুইটি আমার হাত ধরে বলল, আমাকে ছেড়ে যাবেন না তো? আর একবার যদি আমাকে ছেড়ে যান তাহলে আমি সত্যি সত্যি মারা যাব। আমি বললাম, এভাবে বলতে নেই, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে ছেড়ে আর কখনো যাব না। সুইটি বলল, আপনার কথা শুনে আমার যে কতটা খুশি লাগছে স্যার, বলার বাইরে। আপনাকে একটু জড়িয়ে ধরবো স্যার? আমি বললাম, এই না, একদম না, আগে তুমি সুস্থ হয়ে নাও, পরে যত ইচ্ছা তত ধরিও, আমি না করব না। সুইটি বলল, হাতটা তো একটু ধরতে দিবেন? আমি সুইটির দিকে তাকিয়ে বললাম, এখন কোনো পাগলামো করা লাগবে না, বলছি না আগে সুস্থ হয়ে নাও, পরে সবকিছু দেখবো নি। এরই মাঝে দরজা ঠেলে আমার অফিসের ম্যাডাম আর স্যার ভিতরে ঢুকে গেল। ওনাদের দেখে আমি এক কোনায় দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম আমাকে দেখে চোখ ঘুরিয়ে একবার তাকালো। ম্যাডামের তাকানো দেখে আমি মাথা নিচু করে ফেললাম, না জানি এখন আবার কি বলে ফেলে। ম্যাডাম সুইটির পাশে বসে জিজ্ঞেস করলো যে, তুই আমার ছোট বোনের মতোই, তোর কিছু হলে সবার আগে আমাকে বলিস, আর তুই নিজেই নিজেই এমন সিদ্ধান্ত নিলি কেন সুইটি? আমি তোর বড় বোন, আমি কি ছিলাম না? ম্যাডামের কথা শুনে সুইটি আমার দিকে তাকালো। ওর দিকে তাকিয়ে আমি বুঝিয়ে দিলাম যে আমার সম্পর্কে ওকে যেন কোনো কিছু না বলে। আর আমার কথা মতো সুইটি ম্যাডামকে 2-5 বলে বুঝিয়ে দিল। স্যার আমাকে ভিতরে দেখে বলল, তা বাবা তুমি এখানে কি করো? আমি বললাম, স্যার ও তো আমার ছাত্রী, এজন্য ওকে দেখতে এসেছি। স্যার বলল, ও আচ্ছা এই কথা, এক কাজ করো তুমি, আমি এখন চলে যাব, আমার মেয়েকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? ও আবার কোথাও একা একা যেতে ভয় পায়। আমি বললাম, আচ্ছা স্যার ঠিক আছে। এই কথা বলে স্যার বের হয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডাম আর সুইটির কথা শুনছি। সবশেষে ম্যাডাম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম সুইটি, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবি, আর আবার যদি উল্টাপাল্টা কিছু করিস না তোর খবর আছে। ম্যাডাম দাঁড়িয়ে আমাকে বলল, তো মিস্টার রিফাত চলো। ম্যাডাম রুম থেকে বের হতেই সুইটি আমাকে ডেকে বলল, ওগো স্যার আপনি একটু শুনে যান। সুইটির ডাক শুনে আমি ওর সামনে গিয়ে বললাম, তা ওগো আবার কি ডাক? এবার সুইটি একটু লজ্জা পেয়ে বলল, যান স্যার, এইসব বলা যাবে না, লজ্জা করে। স্বামী তার স্ত্রীকে ওগো বলে ডাকে, আপনি জানেন না? আমি তাই বলছি। আমি বললাম, হাই রে পাগলি মেয়ে, আচ্ছা আমি বরং ম্যাডামকে দিয়ে আসি, তুমি থাকো কেমন? সুইটি বলল, স্যার আপনার মানিব্যাগটা একটু দেন তো। আমি বললাম, কি করবে? সুইটি বলল, আরে দেন না। আমি সুইটির কথা মতো আমার মানিব্যাগটা ওর হাতে দিলাম। সুইটি মানিব্যাগের ভিতরে কিছু টাকা ঢুকিয়ে আমার হাতে দিয়ে বলল, আমি জানি স্যার আপনার পকেটে 1 টাকাও নাই, আমি আপনার মুখ দেখেই সবকিছু বলতে পারি। আমি চাই না আপুর সামনে আপনার মাথা নিচু হোক,
আপনি আমার বয়ফ্রেন্ড, আমি সবসময় আপনার ভালো কিছু চাইবো। এখন যান, আর রাতে কিন্তু ঠিক সময় চলে আসবেন, নইলে আপনার খবর আছে। আমি সুইটির কথা শুনে বললাম, তোমাকে আজও আমি ভালো করে চিনতে পারি নাই। এতটা ভালো কেন তুমি বলো? আমি যা মনে করি তার থেকেও আরো ভালো কিছু হও। সুইটি বলল, সবকিছু আপনার জন্য। এখন আপনি যান, নইলে আপু আপনাকে বকা দিবে। যদি আপু আপনাকে কিছু বলে আমাকে শুধু বলবেন, ঠিক আছে? সুইটিকে আর কিছু না বলে বের হয়ে গেলাম। বাইরে গিয়ে দেখি আঙ্কেলের সাথে ম্যাডাম কথা বলছে। ম্যাডাম আমাকে বের হতে দেখে আঙ্কেলকে বলল, তাহলে আমি আজকে গেলাম, আর সুইটির খেয়াল রাখবেন। ম্যাডামের পিছনে পিছনে আমিও মাথা নিচু করে বের হয়ে গেলাম। চাকরি করতে গেলে যে কতজনের মন রাখতে হয় বলার বাইরে। এই তো স্যার বলে গেল যেন আমি ম্যাডামকে বাসায় দিয়ে আসি, আর এখন আমাকে তাই করতে হচ্ছে। হাসপাতাল থেকে বের হয়ে আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি কি দিয়ে যাবেন? ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, সুইটির সাথে তোরা তো কিসের কথা? আমি বললাম, ম্যাডাম ও তো আমার ছাত্রী, ওকে জাস্ট দেখতে এসেছি আমি, এর বাইরে অন্য কিছু না। ম্যাডাম বলল, তুই আমাকে শিখাস না, আমি কি ছোট বাচ্চা? সাবধান, আমার বোনের থেকে দূরে থাক। থাকিস তো বস্তিতে, আর বস্তিতে থেকে আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখিস? এইসব দেখা বাদ দে। আর বইগুলো কি? আমি মাথা নিচু করে বললাম, শেষ করে ফেলবো ম্যাডাম। ম্যাডাম বলল, শেষ করতে পারলেই হলো, এখন একটা রিক্সা ডাক দে। ম্যাডামের কথা মতো আমি তাই করলাম। এতক্ষণ ম্যাডামের দিকে আমার নজর পড়ে নাই। উনি অফিস থেকে বাড়িতে যায় নাই মনে হচ্ছে, এখনো আমার দেওয়া শার্টটা পরে আছে। তবে আমার শার্ট পরাতে ওনাকে বেশ সুন্দর লাগছে। উনি যদি জানতে পারে যে আমি ওনার দিকে তাকিয়েছিলাম, তাহলে আমার 12টা বাজিয়ে ফেলবে। রিক্সা আসতে আমি বললাম, ম্যাডাম আমি কি আপনার পিছনে পিছনে অন্য রিক্সা নিয়ে আসবো? ম্যাডাম রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি তোর এই কথা বলছি? সবসময় এত বেশি বুঝিস কেন? নে আমার ব্যাগটা ধর, আর দেখিস ওখান থেকে কিছু চুরি করিস না, তোদের দিয়ে আবার বিশ্বাস নেই। ম্যাডামের কথা শুনে অনেক রাগ হলো, কিন্তু কি আর করব, উনি আমার অফিসের ভবিষ্যৎ বস। কিছু বললে চাকরি শেষ। অপমান করুক আর যাই করুক, সবকিছু শুনে হলেও আমার চাকরিটা তো করতেই হবে নাকি। ম্যাডাম রিক্সায় উঠে বলল, আমার পাশে বসবি, কিন্তু আমার শরীরের সাথে তোর শরীর যেন না লাগে। যদি এমন কিছু হয় তাহলে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিব তোরে, মনে থাকে জানো। ধুর, কেন যে ওনার কথা শুনে এখানে আসতে গেলাম। ওনার পাশে বসেও এখন বিপদের মাঝে থাকতে হবে। কি করব, ভয়ে ভয়ে ওনার পাশে বসে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে নিলাম। আজকে এই প্রথম ম্যাডামের সাথে রিক্সা দিয়ে যাচ্ছি, কেমন যেন একটা অনুভূতি হচ্ছে আমার, আমি নিজেও বুঝতে পারছি না। ভয়ও করছে, আবার আচমকা ম্যাডাম আমার কাঁধের উপর মাথা দিয়ে বলল, আমার শরীরটা খুব খারাপ লাগছে, প্লিজ তুই কিছু মনে করিস না, বাসার সামনে আমাকে ডেকে দিস, তাহলেই হবে। ম্যাডামের দিকে তাকিয়ে আমি বোকা হয়ে গেলাম। আমাদের অফিসের বস কিনা আমার কাঁধে হেলান দিয়ে শুয়ে আছে। একটা মেয়ের এতটা কাছে কখনো আমি যাই নাই, বা এত কাছ থেকে কখনো তাকিয়ে দেখি নাই। ম্যাডাম যেই রাগী, হয়তো ওনার শরীর খারাপ লাগছে বলে আমার কাঁধে মাথা দিয়েছে, নইলে তো আমার থেকে দূরেই থাকতো। আমি ম্যাডামকে এতটা কাছ থেকে দেখবো বলে কখনো আশা করি নাই। ওনার দিকে তাকিয়ে আমি চোখ বন্ধ করে দিলাম। আল্লাহ একটা মেয়ের ভিতরে কতটা না মায়া মমতা দিয়েছে, একটা মেয়েকে কাছ থেকে দেখলেই তা বোঝা যায়। তবে আমার এখন কারোর উপর নজর দেওয়া যাবে না, আমার জন্য তো সুইটি আছে। ও যদি এইসব জানতে পারে আমার অবস্থা শেষ করে দিবে। ম্যাডামের বাসার সামনে এসে ম্যাডামকে ডাক দিলাম, কিন্তু ওনার কোনো খবর নাই, উনি ঘুমের দেশে চলে গেছেন। ওনাকে দেখে আমার একটু মায়াই লাগলো বেশ, এজন্য রিক্সা থেকে নেমে ওনাকে কোলে তুলে নিলাম। ম্যাডামের অনুমতি ছাড়া ওনাকে কোলে নিলাম, যদি জানতে পারে তো আমার চাকরি শেষ হয়ে যাবে। রিক্সা ভাড়া মিটিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম। ম্যাডাম এতটা ওজন না, একটু পাতলাই আছে, এজন্য এত কষ্ট হচ্ছে না। একটু পর একটা মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিল। উনার মুখের সাথে ম্যাডামের মুখ একদম হুবহু মিল আছে, আর এটাই হয়তো ম্যাডামের আম্মু। আমার কোলে ম্যাডামকে দেখে উনি একটু টেনশনে পড়ে বলল, বাবা আমার মেয়ের কি হয়েছে, ওকে তুমি কোলে নিয়েছো কেন? বুঝলাম মেয়ে যেমন মেয়ের মাও ঠিক তেমন। আমি আন্টির কথা শুনে বললাম, চিন্তা করবেন না আন্টি, ম্যাডাম রিক্সা দিয়ে আসার সময় ঘুমিয়ে গিয়েছে, ওনাকে আমি ডাক দিয়েছি কিন্তু ওনার ঘুম ভাঙে নাই, এজন্য ভাবলাম। আন্টি বলল, আগে ওকে রুমে রেখে আসো, তাড়াতাড়ি যাও। আন্টির কথা মতো আমি ম্যাডামকে ওনার রুমে রেখে দিলাম। ম্যাডামের দিকে তাকিয়ে একটু দেখবো যে সেই সময়টুকু আমাকে দেয় নাই। নিচে আসার পর আন্টি বলল, তুমি আমার মেয়েকে ধরেছো জানতে পারলে? ও 3 বার করে গোসল করবে। আমার মেয়ে কি তোমাকে অনুমতি দিয়েছিল যে ওকে ধরার জন্য? আমি বললাম, না ম্যাডাম, কিন্তু আন্টি ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, তোমার কত বড় সাহস, আমার মেয়ের অনুমতি ছাড়া ওকে কোলে নিয়ে এখানে আসছো? এই
ছেলে, তোমার পরিচয় দাও তো একটু। আন্টির হাত থেকে চর খেয়ে আমি বোকা হয়ে গেলাম। একেবারে হুবহু মেয়ে যেমন, মেয়ের মাও ঠিক সেম সেম। এর মাঝেই পিছন থেকে আওয়াজ আসলো, এই ছেলে আমাদের অফিসে আজকে নতুন চাকরি নিয়েছে, আর আমি বলছি ওকে তোমার মেয়েকে এখানে নিয়ে আসার জন্য। স্যারকে দেখে আমি একটু সাহস পেলাম, নইলে যেভাবে আন্টি আমাকে ধরছিল না, স্যার আমার সামনে এসে বলল, তা কি হয়েছে বলো তো একটু। আমি স্যারের কথা শুনে সবকিছু বলে দিলাম। স্যার আমার কথা শুনে আমাকে আন্টির থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, বাবা, পিয়ার আম্মুর কথাই তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমার মেয়ের হাত ধরার শুধু এক ছেলের অধিকার আছে। এছাড়া যে আমার মেয়ের শরীরে হাত দেয় তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তুমি তো আমার কথা শুনে এমন কিছু করছো, তোমার কিছু হবে না, এত ভয় পেতে হবে না। এখন বাসায় যাও, ঠিক আছে? আমি বললাম, স্যার আপনি ছাড়া আপনার পরিবারের সবাই এত রাগী কেন? আপনি না আসলে আমার তো আজকে খবর ছিল। স্যার আমার কথা শুনে বলল, এই মেয়ে আর ওর মায়ের জ্বালায় আমি তো মাঝে মাঝে খুব আতঙ্কে থাকি। এখন বাসায় যাও, বেশি সময় এখানে থাকলে তোমার অবস্থা খারাপ করে ফেলবে। স্যারের কথা শুনে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে বললাম, জীবনে বেঁচে থাকলে আর এই বাসায় আসা যাবে না। তবে আজকে মান সম্মানটা বেঁচে গেল ছুটির জন্য। ও পকেটে টাকা দিয়েছে বলে বেঁচে গেছি, নইলে তো পকেট ফাঁকাই থাকতো। রিক্সায় উঠে আবার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আম্মু রান্না করছে। আমি ডাক দিয়ে বললাম, আম্মু, মাই কোথায়? ওকে তো কোথায় দেখছি না। আম্মু বলল, আমাকে তো বলে গেল ছাদে গিয়েছে নাকি। আমি একটা বই নিয়ে ছাদের দিকে যেতে লাগলাম। ছাদে গিয়ে দেখি বাড়িওয়ালার ছেলের সাথে মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। যেই বোন আমার বাইরে কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলে না, আর আজ সে। মাহি আমাকে দেখেই মাথা নিচু করে চুপচাপ ছাদ থেকে নেমে গেল। ছাদের এক কোনায় গিয়ে দাঁড়াতেই আবির বলল, এভাবে হুটহাট করে ছাদে আসো কেন? বিকালের সময় আমি এখানে থাকি। আবিরের কথা শুনে বললাম, ও আমি জানতাম না। এই কথা বলে আবার আমি নিচে চলে যাব। তখন আবির বলল, আরে মিয়া কি করো, নিচে যেতে হবে না, আমি তো মজা করে বলছি, এত সিরিয়াস ভাবে সবকিছু নাও কেন? তবে আজকাল তো দেখি রিক্সা দিয়ে ভালোই ঘোরাঘুরি করো, সাথে আবার মেয়ে নিয়ে, এক এক সময় এক এক মেয়ে। ভালো ভালো, খুব ভালো, এগিয়ে যাও। আবির আর কিছু না বলে চলে গেল। আমি ছাদে একা একা বসে পড়তে লাগলাম। সবগুলো বই পড়ে শেষ করতে পারলেই হলো। সন্ধ্যার দিকে সুইটি আমাকে কল দিল। ম্যাডামের দেওয়া অফিসের বইগুলো পড়তে পড়তে এখন চোখে মুখে কিছুই দেখি না। আর ঠিক তখনই সুইটি আমাকে কল দিল। ওর কল দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠলো। যাক, এখন ওর সাথে কথা বলে মনটাকে একটু ফ্রেশ করি। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সুইটি বলল, সেই যে আপনি গেলেন, এখনো আমাদের বাসায় আসলেন না, নাকি আমাকে রেখে আপনি পালানোর চেষ্টা করছেন? আমি বললাম, আমি পালিয়ে গেলে তুমি বুঝি খুব খুশি হবে? সুইটি বলল, একবার তো বিষকে বেঁচে গেছি, আরেকবার যদি আপনি আমাকে রেখে চলে যান, তখন একটা নয় 3টা বিষের বোতল একসাথে খেয়ে মারা যাব। তখন আর কেউ বাঁচাতে পারবে না আমাকে। আমি খাবারের বা কারোর অত্যাচারের অভাবে মারা যাব না স্যার, আমি তো ভালোবাসার অভাবে মারা যাব। দেখেছি তোমাকে দুনয়ন ভরে, ভালোবাসা দেব তোমায় এক জনম ভরে। আমি বললাম, যদি কোনোদিন তোমার ভিতর থেকে আমার জন্য ভালোবাসা মরে যায়, সেই দিন আমার কি হবে? সুইটি আমার কথা শুনে হাসতে লাগলো। আমি ওর হাসির শব্দ শুনে বললাম, কি ব্যাপার, এভাবে হাসছো কেন? সুইটি বলল, আপনার কথা শুনে আমার খুব হাসি পেল স্যার। আমি বললাম, আমি আবার হাসির কি কথা বললাম তোমাকে? সুইটি বলল, সূর্য কোনোদিন পূর্ব দিক থেকে উঠবে স্যার। আমি বললাম, না, এমনটা তো হবে না। সুইটি বলল, সূর্য যদি পূর্ব দিক থেকে না ওঠে, তাহলে এই সুইটির বুকে আপনার জন্য ভালোবাসা থাকবে না, এটা অসম্ভব। এই জীবন যতদিন আছে ততদিন শুধু আপনার জন্য বাঁচবো। ওই বলছি না, আপনার জন্য আমি সবকিছু করতে পারি। আমি বললাম, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই সুইটি, না তোমাকে 3 বেলা খাওয়াতে পারবো, না ভালো কাপড় দিতে পারবো। সুইটি বলল, আমাকে কিছু দিতে হবে না স্যার, শুধু মন ভরে 3 বেলা ভালোবাসা দিবেন, আর কিচ্ছু দিতে হবে না। আমি বললাম, হয়েছে ম্যাডাম, আপনার আর কিছু বলতে হবে না। এখন বলেন, কল দিয়েছেন কেন? সুইটি বলল, আজকে আমাকে পড়াতে আসবেন না আপনি? আমি বললাম, তুমি তো অসুস্থ, এজন্য ভাবলাম। সুইটি বলল, আপনি আসবেন এটাই আমি জানি। এখন আমি ফোন রাখলাম, তাড়াতাড়ি আসেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আসছি। সুইটি বলল, স্যার। আমি বললাম, বলো। সুইটি বলল, লাইলির মতো আমি আপনার প্রেমের জালে পড়ছি, ভয় পাবেন না, ছেড়ে যাব না। প্রেম কি জিনিস এটা বুঝি না, তবে আপনাকে পেয়ে সবকিছু পেয়েছি, শুধু এটাই জানি। আমি বললাম, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, মন চায় সারা জীবন তোমাকে আমার সামনে রাখি। সুইটি বলল, আমি তো থাকতেই চাই, কিন্তু আপনি রাখতে চান না। আমার ভিতর কি এমন কমতে আছে বলেন? আমি আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াবো, আপনার মায়ের সেবা করব, আর
স্যার আপনাকে এমন করে ভালোবাসা দিব যে সবসময় শুধু আমার কাছেই থাকতে চাইবেন। আমি বললাম, স্যারের সাথে এইসব কথা বলছো, লজ্জা করে না? সুইটি বলল, সামনে থাকলে স্যার, আর বাকি সময় আমার লক্ষ্মী জামাই। এখন আসেন না প্লিজ, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি বললাম, ওকে ম্যাডাম, আমি আসছি, তুমি অপেক্ষা করো। কল কেটে ছাদ থেকে নিচে গেলাম। নিচে যেতেই অচেনা নাম্বার থেকে একটা কল এলো। নাম্বারটা দেখে মনে হলো এটা ফারিয়ার ফোন নম্বর। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অচেনা একটা কণ্ঠে বলল, বাবা, আমি তোমার অফিসের স্যার, আমার বাসায় একটু আসো তো, তাড়াতাড়ি দরকার আছে। আমি বললাম, ও স্যার আপনি, কিন্তু এখন কেন আপনার বাসায়? স্যার বলল, কেন প্রশ্ন নয়, প্লিজ। আমি বললাম, আচ্ছা স্যার, আমি কিছুক্ষণের ভিতরে আসছি। রুমে যেতেই মাইয়া আমাকে বলল, ভাইয়া, বাড়িওয়ালার ছেলের সাথে আমার কথা হয়েছে, এই রুমটা তো ছোট, এজন্য আমি আবির ভাইয়াকে সবকিছু বলেছি। উনি বলেছে সামনে মাসে একটা রুম খালি হবে, ওখানে যাওয়ার জন্য। মাহির দিকে তাকিয়ে বললাম, এই দুনিয়ার মানুষ খুব আজব রে মাহি, আমি তোরে পরিবর্তন হতে বলছি, কিন্তু বাইরের কোনো ছেলের সাথে কথা বলতে বলছি না তোরে। মাহি আস্তে করে বলল, আমি বললেই দোষ, নিজে যে এতগুলো মেয়ের সাথে কথা বলে। তখন মাহির দিকে একবার তাকিয়ে একটা বই হাতে নিয়ে বের হয়ে গেলাম। মাহি এখন বড় হয়েছে, ওর নিজের বুঝ ও এখন বুঝতে পারে। আমি কিছু বলবো না, দেখি ও কোন দিকে যেতে পারে। একটা রিক্সা নিয়ে স্যারের বাসায় চলে গেলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই স্যারের মেয়ে এসে দরজা খুলে দিল। ম্যাডাম আমাকে দেখে বলল, ভিতরে আই। ম্যাডামের কথা শুনে আমি ভিতরে যেতেই ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি কি তোরে বলছিলাম যে আমাকে কোলে করে বাসায় নিয়ে আসতে? হঠাৎ করে ম্যাডামের এইসব কথা শুনে আমি বোকা হয়ে গেলাম। স্যার আমাকে এখানে ডেকে নিয়ে আসছে এইসব কথা বলার জন্য, তবে আমি এখন চুপ থাকলে অপমানিত হব, এটা খুব ভালো করেই বুঝতে পারছি। আমিও ম্যাডামের মুখের ওপর বলে দিলাম, না ম্যাডাম, বলেন নাই। ম্যাডাম বলল, তাহলে আমার অনুমতি ছাড়া তুই আমাকে কোলে নিলি কেন? আমার গায়ে বাইরের কোনো ছেলে চুলে তার লাশ পড়ে যায়, আর তোর এত বড় সাহস কিভাবে হয়? আমি তোর কাঁধের উপর ইচ্ছে করে শুয়েছিলাম, শরীর খারাপ লাগছিল বলে, আর তুই? ম্যাডাম আমাকে এই কথা বলতে একটা ছেলে লম্বা একটা তলোয়ার আমার দিকে নিয়ে আস্তে আস্তে বলল, শালা তোর সাহস কত বড় যে আমার হবু বউকে কোলে নিস? আজকে আমি তোরে। আঙ্কেল দৌড়ে আমার সামনে এসে বলল, মারে, তোর কথা মতো ওকে এখানে নিয়ে আসছি, আর তুই? স্যারের কথা শুনে ম্যাডাম জোরে চিৎকার দিয়ে বলল, বাবা, তুমি কি বুঝতে পারছো না ও তোমার মেয়ের গায়ে হাত দিয়েছে? আঙ্কেল বলল, আমি বলছি বলে এই ছেলে তোরে বাসায় নিয়ে আসছে, আর তুই? ম্যাডাম বলল, ফকিন্নির বাচ্চা, 2 টাকার ছেলে কিনা আমাকে কোলে নেয়। বাবু, তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু করো না কেন? ম্যাডামের কথা শুনেই ছেলেটা আমাকে লাথি মেরে দূরে ফেলে দিল। আর স্যার জোরে চিৎকার দিয়ে বলল, ওকে মারবি তো ঠিক আছে মার, আমি না করব না, কিন্তু অফিসটা কিন্তু আমার, সাথেই বাসাটাও আমার। টাকায় এত বাহাদুরি করিস না, আমিও তোদের দেখে নিব। স্যারের মুখ থেকে এই কথা শুনে ছেলেটা দাঁড়িয়ে গেল। এতক্ষণ আমি নিচে পড়েছিলাম। আমি ধীরে ধীরে দাঁড়িয়ে ম্যাডামের সামনে গিয়ে বললাম, এই রূপের জন্য এতটা অহংকার করেন, আর এই ছেলে আপনার বয়ফ্রেন্ড না? আমি শরীর থেকে গেঞ্জি খুলে বডি দেখিয়ে বললাম, দেখলেন তো এটা কি? হাত কিন্তু আমাদের আছে, একবার হাত তুললে কিয়ামত করে ফেলবো এখানে। তুই ম্যাডাম নাকি কি এটাও আমি চেয়ে দেখবো না, সব কয়টাকে কেটে রেখে দিব। আর তোর মতো মেয়েকে আমি ইচ্ছা করে কোলে নিই নাই। তখন এত ডাকলাম কিন্তু ঘুম ভাঙলো না। শেষে কোনো উপায় না পেয়ে আমাকে এই কাজটা করতে হয়েছে। ভাবি নাই এর জন্য এখানে ডেকে এনে এত অপমানিত করবি। যা, তোর চাকরি আমি ছেড়ে দিলাম। যে রূপের জন্য এইসব করিস না, এই রূপের জন্য একদিন তোর কাছের মানুষ তোরে ছেড়ে চলে যাবে। যা, আমি তোর চাকরি করলাম না, তোর চাকরি নিয়ে তুই বসে থাক। এবার আমি স্যারের সামনে গিয়ে বললাম, আপনি সত্যি খুব ভালো মানুষ স্যার, আপনার তুলনা হয় না। তবে আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু এখানে অপমানিত হয়ে কয়দিন কাজ করব বলেন? আমার পক্ষে সম্ভব নয়। ভালো থাকবেন স্যার। একটা কথা কি জানেন স্যার, আমরা এখন রূপের এতই বড়াই করি, কিন্তু বুড়ো বয়সে চামড়া কুচো হয়ে যায়, মরার পর শরীর পচে মাটির সাথে মিশে যায়। আর এই রূপ নিয়ে এত অহংকার স্যার। থাক, আর কিছু বলবো না, গেলাম আমি। এক প্রকার রাগ নিয়েই বাসা থেকে বের হলাম। জীবনে কত মেয়ের সাথেই কথা বললাম, কিন্তু সামান্য একটু শরীরে হাত দিয়ে ওকে বাসায় দিয়ে আসছি, এর মাঝে এত কিছু করে ফেললো। সুইটিদের বাসায় যেতে একটু রাত হয়ে গেল। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে। সুইটি সবার মাঝে ওর আম্মুর কোলে শুয়ে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, আসো বাবা, ভিতরে আসো। আর আজকে দেরি হলো যে বাবা? আমি সোফায় বসে মাথা নিচু করে বললাম, এই এমনি স্যার। স্যার বলল, মন খারাপ নাকি? বলো কি হয়েছে শুনি। স্যারের কথা শুনে চোখ থেকে পানি পড়তে লাগলো। সুইটি আমার কান্না দেখে লাফ দিয়ে উঠে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল,
তোমাকে কেউ কিছু বলেছে? কেউ মারছে তোমাকে? শুধু আমাকে বলো কি হয়েছে। আমি চোখের পানি মুছে বললাম, না সুইটি, কিছু হয়নি, এমনি কান্না করছি। সুইটি আমাকে ছেড়ে ওর বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি ওকে জিজ্ঞেস করো না ওর কি হয়েছে, ওর কান্না আমি সহ্য করতে পারি না, ওকে বলো না ওর কি হয়েছে। আঙ্কেল আমার পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আমাকে বলো শুনি। আমি বললাম, আঙ্কেল আমরা গরিব, কিন্তু আমরা কি মানুষ না? মানুষ আমাদের যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করে। আঙ্কেল ছোট থেকেই আমার বাবা নেই, আম্মু মানুষের বাসায় কাজ করে আমাদের পড়িয়েছে। যখন থেকে বুঝতে শিখছি তখন থেকেই খেতে খামারে যা কাজ পাই তাই করি। মায়ের কষ্ট দেখলে সহ্য করতে পারি না, এজন্য যা কাজ পাই তাই করি। এমন দিন গেছে আঙ্কেল, 3 দিন না খেয়ে কাজ করছি, তাও কাউকে বুঝতে দিই নাই। কষ্ট পেতে পেতে এই পর্যন্ত আসছি আঙ্কেল। আজকে যদি বিনা কারণে কেউ মারে, খারাপ লাগে না বলেন? প্রতিবাদ করার মতো ক্ষমতা আছে, কিন্তু টাকা নাই, ওই একটার কাছেই হেরে গেছি। মনটা চাই ট্রেনের নিচে চাপা পড়ে মরে যেতে, শুধু আম্মু আর ছোট বোনের দিকে তাকিয়ে পারি না। খুব কষ্ট হচ্ছে আঙ্কেল আজকে। আমি শুধু মাথা নিচু করে কান্না করছি। আঙ্কেল আমার মাথায় হাত দিয়ে বলল, সবকিছু বুঝলাম বাবা, তোমার কেউ নাই বলে কি আমরা হারিয়ে গেছি? এখন বলো কে কি বলেছে তোমাকে। আমি আঙ্কেলের বেস্ট ফ্রেন্ডের মেয়ের বিষয়ে সবকিছু বললাম। সবকিছু শুনে সুইটি দৌড়ে ভিতরে চলে গেল। একটু পর একটা পিস্তল হাতে নিয়ে বলল, আজকে পিয়ার বাচ্চার একদিন কি আমার একদিন। এত রূপের অহংকার করে না, আমি ওরে দেখে নিব আজকে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।